একটি সুখবর দিচ্ছেন বিজ্ঞানীরা। রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে ওজোন স্তরে যে গর্ত সৃষ্টি হয়েছিল সেগুলো বুজে আসতে শুরু করেছে। মহাকাশে পাঠানোর জন্য নতুন একটি যান ওরিয়নের বুস্টার পরীক্ষা করার পর নাসা বলছে অভিযানের জন্য তারা প্রস্তুত। 2018-তে চাঁদের চারিদিকে নিয়ে যাবে, 2022-2025 এরকম সময় ইউরোপা হচ্ছে জুপিটারের একটা চাঁদ, সেখানে একটা মিশন হবে। এসব নিয়েই এই সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। বায়ুমণ্ডলের উপরের দিকে আছে ওজোন স্তর, যা সূর্য থেকে নির্গত ক্ষতিকর রশ্মিকে আমাদের এই পৃথিবীতে আসতে দিচ্ছে না। এই রশ্মিটি হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতি বেগুনি তেজস্ক্রিয় রশ্মি। Ozone stinks. People who breathe it gag as their lungs burn. The EPA classifies ground-level ozone as air pollution. এর কারণে ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখেরও বড় রকমের ক্ষতি হতে পারে। অর্থাৎ ওজোন স্তর যদি না থাকে তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাবে, যা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জন্য ক্ষতিকর। নানা ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই ওজোন স্তর। সেখানে বড় বড় গর্ত তৈরি হচ্ছে, যা গলে পৃথিবীতে ঢুকে পড়ছে ক্ষতিকর রশ্মি। এখন বিজ্ঞানীরা একটি সুখবর দিচ্ছেন, আর সেটি হলো এসব গর্ত ক্রমশই ছোট হয়ে আসছে। গবেষকরা বলছেন দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকার উপরে ওজোন স্তরের এই গর্তের পরিধি যে কমে আসছে, এই দাবির পক্ষে তারা পরিষ্কার তথ্য প্রমাণ পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন 2000 সালে ওই গর্তটির আকার ছিল প্রায় ভারতের আয়তনের সমান, কিন্তু 15 বছর পর অর্থাৎ 2015 সালে দেখা গেছে ওই গর্তটি প্রায় 40 লাখ বর্গ কিলোমিটার ছোট হয়ে গেছে। Well, going to Antarctica is the most incredible experience that I think any person can have on this planet. Just to be there. মার্কিন প্রফেসর সুজান সোলেমান এবং তার সহকর্মীরা মিলে এ বিষয়ে একটি গবেষণা চালিয়েছেন। তাদের সাথে ছিলেন যুক্তরাজ্যে লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও। তারা 2000 থেকে 2015 সাল পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের পরিমাণ পরীক্ষা করে দেখেছেন। We knew the ozone was going away. We had no other chemical measurements to show why. The British suggested quite right. আমরা জানতাম ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে রাসায়নিক পদার্থের পরিমাণের কোনো হিসাব ছিল না, যেটা দিয়ে আমরা বলতে পারবো যে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলেছেন এর পেছনে সম্ভাব্য কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যা প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছিল। তখন আমরা অ্যান্টার্কটিকার উপরে ক্লোরিন ডাইঅক্সাইডের পরিমাণ মেপে দেখি। গবেষণায় দেখেছি যে অন্যান্য জায়গার তুলনায় সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। এর কারণেই সেখানকার ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যান্টার্কটিকার উপরে ওজোন স্তর ক্ষয় হয়ে যাওয়ার কারণ মূলত ছিল অতিরিক্ত ঠান্ডা এবং প্রচুর পরিমাণে আলো। এরকম ঠান্ডার পরিবেশে ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়ার কারণে ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, কিন্তু এখন সেই স্তরের পাতলা হয়ে যাওয়াটা কমে আসছে কি কারণে? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে মূলত কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করা। 1987 সালে মন্ট্রিয়াল প্রোটোকলে এই সমঝোতা হয়েছিল এবং তারপর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। So we went because the British Antarctic Survey had discovered this remarkable ozone hole. They'd been measuring total column ozone. বিজ্ঞানী সোলোমান বলছেন অ্যান্টার্কটিকার প্রায় 10 কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর যে ক্রমশই ক্ষয় হয়ে যাচ্ছিল, ব্রিটিশ বিজ্ঞানীরা সেটি প্রথম লক্ষ্য করেন 1980-র দশকের মাঝামাঝি। 1986 সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী সুজান সলোমান গবেষণা করে দেখান যে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে ক্লোরিন এবং ব্রোমিন আছে এরকম অণুর উপস্থিতির কারণে। এই ক্লোরিন ও ব্রোমিন থাকে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসগুলোতে, যেগুলোকে সংক্ষেপে বলা হয় সিএফসি। এসব গ্যাস পাওয়া যায় হেয়ার স্প্রে থেকে শুরু করে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন যন্ত্রগুলোতে। You can kind of think of this as being like a patient with a disease. So at first the patient is getting worse and worse, and that's what happens. এটাকে আপনি যে কোনো অসুস্থ রোগীর সাথে তুলনা করতে পারেন। প্রথম দিকে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এই অবস্থাটা হয়েছে 80-র দশকে, যখন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ক্লোরিন নির্গত হয়েছিল।
তারপর ৯০-এর দশকের শুরুর দিকে আমরা যখন এই ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার কমিয়ে দিতে শুরু করি তখন ওজোন স্তর কিছুটা থিতু হয়ে আসে, অর্থাৎ রোগীর অবস্থা আর খারাপ হচ্ছিল না, কিন্তু যেরকম ছিল সেরকমই থেকে যায়। এখনও কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরিন রয়ে গেছে বায়ুমণ্ডলে। এসব ক্লোরিনের আয়ু ৫০ থেকে ১০০ বছর। এখন সেসব ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে, ফলে ওজোন স্তর যে হালকা হয়ে আসছিল বা সেখানে গর্তের সৃষ্টি হয়েছিল সেগুলো এখন বুঝতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে ২০৫০-৬০ সালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন আপনা আপনি সৃষ্টি হয়, আপনা আপনি ধ্বংস হয়ে যায়। ওজোনের এই ভারসাম্য বজায় রাখে প্রকৃতি, অর্থাৎ এই ওজোন স্তর বহুকাল আগে থেকেই এই পৃথিবীকে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে আসছে। মানুষের মহাকাশ জয়ের স্বপ্ন বহুদিনের। এখনো পর্যন্ত নভোচারীরা শুধু চাঁদে অবতরণ করতে পেরেছেন, কিন্তু তাদের স্বপ্ন আরও বহু দূরে, আপাতত মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছানোর। এজন্য একটি মহাকাশ যান তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি সম্প্রতি এই যানের বুস্টার পরীক্ষা সম্পন্ন করেছে। And we have ignition of NASA's Space Launch System solid rocket motor powering us on our journey to Mars. এই বুস্টারই স্পেসক্রাফটটিকে নিয়ে যাবে মহাকাশে। নাসা বলছে আজ পর্যন্ত যত যান তৈরি করা হয়েছে এই ওরিয়ন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। সংস্থাটির কর্মকর্তারা বলছেন ওরিয়ন এখন তাদের পরীক্ষামূলক ফ্লাইটের জন্য প্রস্তুত। নাসার এই প্রকল্পটি নিয়ে আমি কথা বলছিলাম সংস্থাটির একজন মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে। যখন নাসা চাঁদে মানুষ পাঠায় তখন স্যাটার্ন 5 বলে একটা লঞ্চ ভেহিকল ছিল। তো সেটা একটা বিরাট লঞ্চ ভেহিকল, একটা বিশাল ক্যাপাসিটি, আর সেটা মানুষ নিয়ে যেতে পারতাম। তারপরে 70s-এ স্যাটার্ন 5 কে নাসা রিটায়ার করে দিল। তারপরে স্পেস শাটল হলো, বেশ কিছু বছর চললো। তারপরে স্পেস শাটল গুলোকেও রিটায়ার করে দেওয়া হলো। এখন এই যে লঞ্চ ভেহিকলটা দেখছেন SLS, এটা হচ্ছে সেই স্পেস শাটলের রিপ্লেসমেন্ট। মানে এটা কেন করেছে? স্পেস শাটল পুরনো হয়ে যাচ্ছিল, বুঝলেন? আপনি ধরুন একটা 25 বছরের পুরনো গাড়ি কিছুটা সারিয়ে চালাতে পারবেন, কিন্তু একটা স্তরের পরে সারিয়েও সেফটিটা ইনশিওর করা যাবে না। তো স্পেস শাটলটা সেই স্তরে এসে গেছিল যে অনেক পুরনো টেকনোলজি নিয়ে অনেক পুরনো একটা যান কোন রকমের রিপেয়ার করে চালানো হচ্ছে, তো সেটা আর সেফ মনে হলো না, তাই জন্য স্পেস শাটল থেকে রিটায়ার করিয়ে দেওয়া হলো। এটা নিয়ে নাসার পরিকল্পনা কি? হয়তো 2018-তে চাঁদের চারিদিকে নিয়ে যাবে, 2022-2025 এরকম সময় ইউরোপা হচ্ছে জুপিটারের একটা চাঁদ, সেখানে একটা মিশন হবে। যে গ্রহটির কথা আমরা সবচেয়ে বেশি শুনি, সাম্প্রতিককালে বেশি শুনে আসছি, সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। এবং বলা হয় যে মঙ্গল গ্রহের সঙ্গে পৃথিবীর অনেক দিক থেকেই অনেক মিল আছে। সেই মঙ্গল গ্রহের অভিমুখে কোনো অভিযানের পরিকল্পনা আছে নাসার? এখনো নেই, কিন্তু এখন টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে সেই যাত্রার জন্য। মানুষ নিয়ে মঙ্গল গ্রহে যাওয়া টেকনোলজিক্যালি ভীষণ একটা শক্ত ভেঞ্চার, অনেক প্রিপারেশন লাগবে। ধরুন আপনাকে ভাবতে হবে যাত্রাটা যদি 2 বছর লাগে আর একটা মানুষ নিয়ে যাচ্ছেন, মানুষের কোনো মেডিকেল এমার্জেন্সি হলো, তাহলে আপনার কি প্ল্যান? তাহলে কি আপনি একটা পেছন আরেকটা ভেহিকল থাকবে যেখানে মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে, কিংবা ধরুন ওই ভেহিকলটার একটা কোনো ইঞ্জিন খারাপ হয়ে গেল, তখন কি প্ল্যান? এরকম ধরনের অনেক প্রশ্ন আছে মানুষ পাঠানোর। ধরুন মঙ্গলে গিয়ে ওই মাটি থেকে কি জল কিংবা অক্সিজেন পাবে, নাকি পৃথিবী থেকে নিয়ে যেতে হবে? যদি ওখানে জল কিংবা অক্সিজেন পেতে হয় তাহলে ওখানকার জেনারেশন স্টেশন তৈরি করতে হবে। তাহলে কি আমরা বলবো যে এই মহাকাশের একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, এরপরে আর আমরা যেতে পারছি না বা যাওয়া সম্ভব না, সেখানেই শেষ? সেটা নিশ্চয়ই। ধরুন ফাস্টেস্ট স্পেস ক্রাফট নিয়ে ধরুন প্লুটো যেতে আমাদের 12-15 বছর লাগছে, কিন্তু প্লুটো হচ্ছে কিছুই না। যদি 500 কোটি বছর লাগে যেতে কোথাও,
মানুষ পৃথিবীতে আছে 1 কোটি, আরো 1 কোটি বছর পরে মানুষ পৃথিবীতে আর থাকবে কিনা সেটাই কেউ জানে না। আমি অত দূরের কথা বলছি না, ধরুন চাঁদ পর্যন্ত মানুষ গেছে, তারপরের মহাকাশের আরেকটু দূরের কথা বলছি। মঙ্গল অব্দি নিশ্চয়ই মানুষ যাবে আমার মনে হয়। এটা তো স্পেস লঞ্চ সিস্টেম, এছাড়া আরেকটা কোম্পানি স্পেস এক্স, তারা ফ্যালকন বলে একটা লঞ্চ ভেহিকল তৈরি করছে। মঙ্গল অব্দি যাওয়া সার্টেনলি আই থিঙ্ক বছর 20 মধ্যে নিশ্চয়ই হবে। তারপরে বৃহস্পতি, জুপিটার অব্দিও হয়তো যাওয়া হতে পারে, তারপরে প্ল্যানেট। তারপর থেকে আরো শক্ত হয়ে যাচ্ছে, আর সোলার সিস্টেম ছেড়ে যাওয়াটা ভীষণই শক্ত। বলছিলেন নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর।